গোলাগুলির পর উত্তপ্ত খাগড়াছড়ি রাঙামাটি, সংঘর্ষে 4 জন নিহত। আজ যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। হিন্দুদের বাড়িঘরে হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তির ষড়যন্ত্র চালাচ্ছে মির্জা ফখরুলের অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আটক শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগরের ঘটনায় একজন গ্রেফতার, আশুলিয়া থানায় মামলা। হুট করে নামাজের আগে হাজির হলেন 1.5 মাস ধরে আত্মগোপনে থাকা খতিব। বায়তুল মোকাররমে বিশৃঙ্খলা, দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মিছিলে হামলা ও দুপক্ষের সংঘর্ষের জেরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলি হয়েছে। নিহত হয়েছেন 3 জন। রাঙামাটিতে সংঘর্ষে নিহত হয়েছেন আরও 1 জন। 2 পার্বত্য জেলার পৌর এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় সড়কে অবস্থান নেয় পাহাড়িরা। এ সময় ব্যাপক গোলাগুলির শব্দ পায় স্থানীয়রা। সহিংসতায় খাগড়াছড়ি সদরে 2 জন ও দীঘিনালায় 1 জন নিহত হয়। নিহতরা হল জোনাল চাকমা, রুবেল ত্রিপুরা ও ধনরঞ্জন চাকমা। আহত হন 13 জন। শুক্রবার দুপুরে দীঘিনালা বাজার পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। হতাহতদের দেখতে খাগড়াছড়ি সদর হাসপাতালেও যান তারা। সংঘাত এড়াতে শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে এই ঘটনার জেরে সংঘর্ষ হয়েছে রাঙামাটিতেও। এতে নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে আগুন দেওয়া হয়েছে। শহরে জারি করা হয়েছে 144 ধারা। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ির দীঘিনালায় সংঘর্ষের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত আদিবাসী ছাত্র সমাজ। জেলা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে বক্তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজিবি। উদ্ধার করা হয়েছে অস্ত্র, গোলা বারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম। বিজিবি জানায়, গহীন জঙ্গলে একটি আস্তানা ঘেরে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। অভিযানে ওই আস্তানা থেকে 2টি অটোমেটিক কার্বাইন অ্যাসল্ট রাইফেল, একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, 3টি SBBL 21 রাউন্ড তাজা গুলি, একটি অত্যাধুনিক ড্রোন, একটি সিগন্যাল জ্যামার, একটি অডিও ভিডিও রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা, একটি দূরবীন, 2টি ওয়াকি-টকি, একটি ল্যাপটপ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। খাগড়াছড়ি ও রাঙামাটি সহ 3 পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার ওই এলাকায় সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। এদিকে আজ স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই ডক্টর ইউনূসের এই আহ্বানের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, 18 সেপ্টেম্বর একজনকে গণপিটুনি ও পরবর্তী সময় তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিতে শিগগির একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। সেই সাথে কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা বা দাঙ্গার কোনো পরিস্থিতি নেই এবং ভবিষ্যতেও পরিস্থিতি তৈরি হবে না। তিনি বলেন, সাম্প্রতিক সময় হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে হামলার ঘটনা ধর্মীয় ইস্যুতে নয়, রাজনৈতিক হীন স্বার্থে ঘটেছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পার্বত্য অঞ্চলে নতুন করে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা রুখে দিতে হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুক্রবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অতিথিদের শুভেচ্ছা জানাতে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের থেকে নানা প্রতিশ্রুতি দিলেও তাদের জন্য কাজ করেনি। বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীদের দাবিগুলো পূরণের আহ্বান জানান বক্তারা। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দীর্ঘদিন পর এবার ভয়ভীতিহীন মুক্ত পরিবেশে
এই আয়োজন করা সম্ভব হয়েছে। রামুর বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ আলোচিত কয়েকটি হামলার তদন্ত ও বিচার কেন হয়নি সেই প্রশ্ন তোলেন তারেক রহমান। আর সাম্প্রতিক সময়ে কয়েকটি ঘটনার পিছনে ধর্মীয় কারণ ছিল না বলে যুক্তি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আরো মনে করি বাংলাদেশে কখনোই কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মতন কোনো পরিস্থিতিই ছিল না, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না। আমি মনে করি কোনোই কারণ নেই, বরং আপনি কোন দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাতেই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। তারেক রহমান বলেন, দেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান। বলেন, এদেশে কে কোন ধর্মের সেটা বড় পরিচয় নয়, সবার পরিচয় বাংলাদেশী। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির নীতি, এটাই বিএনপির রাজনীতি। আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে, নিশ্চিন্তে, নিরাপদে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পরাজিত শক্তির দোসররা এখনও নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধ হবে। বন্ধুগণ, অন্য বছরগুলোর চেয়ে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির এবারের আয়োজনে সনাতন ধর্মের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে মোবাইল চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় অন্তত ৮ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। এরই মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্মম এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার ৬ শিক্ষার্থী। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামিদের জবানবন্দি রেকর্ড করেন, পরে তাদেরকে কারাগারে রাখার নির্দেশ দেন। রিপোর্ট করছেন SM ফয়েজ। মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে দফায় দফায় পেটানো হয়। হত্যার আগে তোফাজ্জলকে ভাত খেতে দেয় হলের কিছু শিক্ষার্থী। ট্যাম লাঠিসোঁটা দিয়ে বেধড়কভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয়। আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তারাও তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিল না, টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না। প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিল, তারাও এই বিষয়টা কন্ট্রোল করতে পারেনি। আমরা চাই না এরকম কোনো অরাজকতা তৈরি হোক, এটা আমরা অবশ্যই নেগেটিভলি দেখি। আমরা চাই এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, কিন্তু যারা এই ঘটনার সাথে জড়িত না, মানে নিরপরাধ কেউ যাতে শাস্তির মধ্যে না আসে। সিসিটিভির ফুটেজেও দেখা যায় নির্মমতার দৃশ্য। তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬ শিক্ষার্থীকে শুক্রবার দুপুরে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। আদালতে দেয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তারা। তোফাজ্জলকে কিভাবে পেটানো হয়েছে, গ্রেপ্তার হওয়ার আগে তার বর্ণনা দিয়েছেন খোদ নির্যাতনকারী শিক্ষার্থী জালাল আহমেদ। লাঠি তুলতেছি, মানে লাঠির মধ্যে ধরে রাখছি মাটির সাথে। আরেকটা হচ্ছে যে আমি ওখানে দাঁড়ায় রয়েছি, এখন দাঁড়ায় রয়েছি ওই জায়গায় যে সময় ছিলাম, ওটা হচ্ছে আমি ঢোকার পরে 12 থেকে 14টা নাম্বার ওরা জিজ্ঞেস করেছে, মানে প্রথম ওরা জিজ্ঞেস করেছে যে তুমি আসলে কি ফোন নিছো? ফোন নিছি 7টা। এই হত্যার সুষ্ঠু বিচার হবে আশা করছেন স্বজনেরা। আইনজীবীরা বলছেন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা।
26 নম্বর আদালতে তাদের জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দিতে 164 ধারার যে জবানবন্দি ছিল সেই জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত। দেখেন, এই বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা এশিয়ার সবচেয়ে নামকরা বিদ্যাপীঠ, সেখানকার ছাত্র তারা কিভাবে এরকম একটা নরকীয় হত্যাকাণ্ড একটা পাগলের উপরে এটা ঘটাইতে পারলো, সেটা আমরা ঠিক আমাদের বুদ্ধিতে আসে না। সিসিটিভির ফুটেজ দেখে বাকি আসামিদেরও ধরা হবে, কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে আশুলিয়া থানায়। শুক্রবার ভোরে আশুলিয়া থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন। এক সমন্বয়ক সহ সাময়িক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে মামলায়। তাদের মধ্যে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। এর আগে হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের আন্দোলনে বিরোধিতার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান ও সাবেক খতিবের অনুসারীদের মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। জুমা নামাজের আগে এই ঘটনা সামলাতে জাতীয় মসজিদ এলাকায় মোতায়েন করতে হয়েছে পুলিশ, সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে। বিস্তারিত ফরুক বাবু রিপোর্টে। জুম্মার নামাজের আগে শুরু হয় এই সংঘর্ষ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ভেতরেই চলে মারামারি। বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিজুর রহমান খানের খুতবা বয়ান শুরু হলে তাকে থামাতে তেড়ে আসেন সাবেক পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের অনুসারীরা। কেড়ে নেওয়া হয় তার মাইক্রোফোন। এ সময় তাদের প্রতিহত করেন মুসল্লিরা। দুপক্ষের হাতাহাতিতে আহত হন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত হয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন হঠাৎ ফিরে এসে এ পরিস্থিতি ঘটান। SS5 দিয়ে সাধারণ মুসল্লিদেরকে পিটিয়েছে। তারা গোপালগঞ্জ থেকে এসেছে, আমরা শুনতে পেরেছি। এখন আওয়ামী লীগের পেটুয়া ইমাম উনি তার ক্যাডার বাহিনী নিয়ে এসে মসজিদের খতিব সাহেবের উপর হামলা করে। মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুতবা দিতে পারেন না, শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি, সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন। উনি ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আজকে। জুমার নামাজের আগে থেকেই সাবেক খতিবের অনুসারীরা বায়তুল মোকাররমের ভেতরে জড়ো হতে থাকেন। নামাজ শুরু হওয়ার আগে 11টা বাজে তো নামাজ শুরু হয় না, ওরা ঢুকে গেছে মসজিদে। এরপরে সিরিয়ালে দেখছি মানে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় রয়েছে। আজকে অবাক হয়ে গেলাম, সাধারণ মুসল্লি আমরা যারা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, আমাদেরকে ঢুকতে দিল না, আমাদেরকে মারধর করলো, অনেক ভাইকে মারলো, রক্তাক্ত করলো। প্রশাসন কি করে? গত 19 জুলাই থেকে সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন বায়তুল মোকাররমে নামাজ পড়ানো বন্ধ রাখেন। 5 আগস্টের বিপ্লবের পর তিনিও পালান। আওয়ামী লীগের নিয়োগ দেওয়া এই খতিবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তা স্বীকারও করেছেন তিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট যেই হোক না কেন তাদের বিচার বাংলার মাটিতেই হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার লক্ষ্মীপুরে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনের পর ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। ধীরে ধীরে সুষ্ঠু পরিবেশ ফিরে আসছে। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশন অক্টোবর মাস থেকে কার্যক্রম শুরু করবে বলেও জানান তথ্য উপদেষ্টা। ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে, সে যেই হোক না কেন। আমরা আইন শৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং সারা দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয়। আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রবাসী সাংবাদিক মুশফিক ফজল আনসারী বলেছেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা দেওয়া উচিত। শুক্রবার বিকেলে পঙ্গু হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যান। এ সময় মুশফিক ফজল আনসারী এবং সেই অলাভজনক সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তা পঙ্গু হাসপাতালে ভর্তি আহতদের খোঁজখবর নেন, তাদের সাথে কথা বলেন। এ সময় তারা নিহতদের প্রতি সমবেদনা এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানান। আহতদের জন্য সামান্য উপহার হিসেবে কিছু আর্থিক সহায়তা দেন। কয়েকজন আহতদের দায়িত্ব নেওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সামর্থ্যবান প্রবাসীদের প্রতি আহ্বান জানান মুশফিক ফজল আনসারী। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোলাগুলির পর উত্তপ্ত খাগড়াছড়ি রাঙামাটি, সংঘর্ষে 4 জন নিহত। আজ যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টা। হিন্দুদের বাড়িঘরে হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক মন্তব্য তারেক রহমানের। পরাজিত শক্তির ষড়যন্ত্র চালাচ্ছে মির্জা ফখরুলের অভিযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবককে পিটিয়ে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, আটক শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগরের ঘটনায় একজন গ্রেফতার, আশুলিয়া থানায় মামলা। হুট করে নামাজের আগে হাজির হলেন 1.5 মাস ধরে আত্মগোপনে থাকা খতিব। বায়তুল মোকাররমে বিশৃঙ্খলা, দুপক্ষের মধ্যে সংঘর্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vision24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।